হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনার্স ফাইনাল ইয়ারের যারা ইতিমধ্যে 5টির মতো পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমাদের আরও 4টা পরীক্ষা বাকি আছে। তো সে পরীক্ষাগুলো সম্ভবত জানুয়ারি মাসের শেষের দিকে হতে পারে। কোনো কারণে জানুয়ারি মাসে যদি না হয়, হয়তো জানুয়ারিতে রুটিন দিয়ে ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। তো অনার্স ফাইনাল ইয়ারে যারা পরীক্ষার্থী আছো আর এইবারের যারা নতুন অনার্স ফাইনাল ইয়ারে উঠলে, উভয়ের জন্য এই ক্লাসটা প্রযোজ্য। তো আশা করি এই ক্লাসটা তোমরা যদি সম্পূর্ণ করো তাহলে ক্লাসের মেইন থিমটা পুরোপুরি ক্লিয়ার হবে। তো খেয়াল করো, তোমাদের এখানে যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন অ্যাকাউন্ট, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসাবরক্ষিত পান। তো এখন এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। তোমরা ইতিপূর্বে ক্লাস 9-এ, তারপরে তোমার ইন্টারে, অনার্স ফার্স্ট ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ারে, অনার্স থার্ড ইয়ারে বিভিন্ন সময় তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করেছো। তো ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের সাধারণত ইনকাম স্টেটমেন্ট করতে হয় এবং ব্যালেন্স শিট করতে হয়। প্রশ্নে একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকে, র-মিল দেয়া থাকে, সেখান থেকে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হয় এবং ব্যালেন্স শিট করতে হয়। তো এখন এখানে আমাদের এই অমুনাফাভোগী প্রতিষ্ঠান যে চ্যাপ্টারটা, এখানেও আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে, ব্যালেন্স শিট করতে হবে। আগে যেমন ট্রায়াল ব্যালেন্স বা র-মিল দেওয়া থাকতো, সেখান থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করতাম। এখানেও ট্রায়াল ব্যালেন্সের মতোই একটা জিনিস দেওয়া থাকবে, কিন্তু যদিও সেটা ট্রায়াল ব্যালেন্স না, সেটাকে তোমাদের এই চ্যাপ্টারে বলা হচ্ছে তোমার প্রাপ্তি ও প্রদান হিসাব। তো এখন যেহেতু তোমাদের ইংরেজিতে অঙ্কগুলো করতে হয়, ইংরেজিতে এই ট্রায়াল ব্যালেন্সের মতো যে জিনিসটা দেয়া থাকবে, যে তোমার তথ্যগুলো, সেটা হচ্ছে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। বাংলায় বলে প্রাপ্তি এবং প্রদান হিসাব, ইংরেজিতে বলা হয় রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ আগের ফাইনাল অ্যাকাউন্টে ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করতাম, আর আমাদের এই চ্যাপ্টারে আমরা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট থেকে এরকম ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট করব। যদিও এখানে তোমার ইনকাম স্টেটমেন্টটা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এ নামেই আমরা লিখব। অর্থাৎ আগে আমরা ইনকাম স্টেটমেন্ট লিখতাম, আর আমরা এই চ্যাপ্টার করার সময় লিখব ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিটের নাম ব্যালেন্স শিট থেকে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের আগের ফাইনাল অ্যাকাউন্টের সাথে এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানের অনেক কিছুই মিলে আর কি। তো এই জন্য তোমাদের এই চ্যাপ্টারটা করতে খুব বেশি সমস্যা হবে না। তো এখন এই চ্যাপ্টার করতে গেলে দেখবে প্রায় প্রতিটা অঙ্কেই 2টা ব্যালেন্স শিট করতে হয়। প্রথমে একটা ব্যালেন্স শিট, তারপরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তারপরে আবার ব্যালেন্স শিট। এখন বলতে পারো আমরা তো ইতিপূর্বে 2টা ব্যালেন্স শিট করিনি, আমরা তো সব সময় ইনকাম স্টেটমেন্ট করেছি আর ব্যালেন্স শিট করেছি। তো এখানে প্রথমে একটা ব্যালেন্স শিট, তারপরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তারপরে আবার ব্যালেন্স শিট। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এটা আমাদের কমন কথা, আবার শেষে একটা ব্যালেন্স শিট করবো, এটাও কমন কথা। কিন্তু প্রথমে একটা ব্যালেন্স শিট করতে হবে কী জন্য? তো তোমাদের যখন ইন্টার ফার্স্ট ইয়ারে একতরফা দাখিলা পদ্ধতি করেছিলে, সেখানে কিন্তু তোমরা প্রথমে একটা ব্যালেন্স শিট তৈরি করে সেখানে তোমাদের প্রায় সময় 2টা মূলধন বের করতে হতো, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন। তো তারপরে তোমরা আয় ব্যয় বিবরণী করতে, তারপরে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করতে। তো প্রথম যে ব্যালেন্স শিটটা করতে, প্রথম যে ব্যালেন্স শিটটা করে প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন, কখনো বা প্রারম্ভিক মূলধন দেয়া থাকলে শুধু সমাপনী মূলধন বের করতে,
আর প্রারম্ভিক ও সমাপনী মূলধন যদি প্রশ্নের মধ্যে লেখাই থাকতো একতরফা অঙ্কে, তাহলে কিন্তু আমাদের প্রথম ব্যালেন্স শিটটা করতে হতো না। তার মানে তোমাদের মনে পড়ে গেল যে প্রথমে যদি কোনো ব্যালেন্স শিট করতে হয়, সেটা আসলে অঙ্কের আসল ব্যালেন্স শিট না, সেই ব্যালেন্স শিটটা করতে হয় বিশেষ কিছু বের করার জন্য। তো একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা 1 তারিখের এবং শেষ তারিখের 2 তারিখের সম্পদ থেকে দায়গুলো বাদ দিয়ে দুটো মূলধন পেতাম। 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায়গুলো বাদ দিয়ে যে মূলধন পেতাম সেটার নাম কিন্তু ছিল প্রারম্ভিক মূলধন, আর শেষ তারিখের সম্পদ থেকে শেষ তারিখের দায়গুলো বাদ দিয়ে যে মূলধন পেতাম সেটা কিন্তু ছিল সমাপনী মূলধন। আর কোনো কারণে যদি প্রারম্ভিক মূলধন দেয়া থাকতো, তাহলে আমাদের প্রথম ব্যালেন্স শিটটা করে কিন্তু আমরা একটা জিনিস বের করতাম, সেটা কি, শেষ তারিখের সম্পদগুলো লিখতাম, শেষ তারিখের দায়গুলো লিখতাম, সম্পদ এবং দায়ের পার্থক্য থেকে আমরা শেষ তারিখের মূলধনটা বের করতাম। তার মানে বোঝা গেল যে একতরফা দাখিলা পদ্ধতিতে কখনো দুইটা মূলধন বের করতে হতো, কখনো একটা মূলধন বের করতে হতো। তো একটা মূলধন বের করতাম আর দুইটা মূলধন বের করতাম, যেটাই করতাম না কিন্তু আগে কিন্তু আমাদের তোমার কি করতে হতো, একটা প্রারম্ভিক ব্যালেন্স শিট করতে হতো। এটা হচ্ছে মেন কথা। তারপর আমরা আয় ব্যয় বিবরণী করতাম, তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণী করতাম। তার মানে একটা অঙ্কের মধ্যে দুইটা আর্থিক অবস্থার বিবরণী থাকা এটা নতুন কোনো ঘটনা না, তোমরা একতরফা এগুলো করেছিলে, তার মানে এটা পরিচিত দৃশ্য। তো আমাদের এই অনার্স 4th ইয়ারের নন প্রফিট অর্গানাইজেশন চ্যাপ্টারে মাঝে মাঝে আমরা যখন দেখব যে আমাদের একতরফা দাখিলা পদ্ধতির মতো প্রথমেই একটা ব্যালেন্স শিট করে নিতে হচ্ছে, সেটা কিন্তু তারই একটা ধারাবাহিকতা, ওই একই নিয়ম। আর তোমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়ার সময়, তোমাদের সেকেন্ড ইয়ারে পড়ার সময় কিন্তু তোমাদের সেকেন্ড পেপারে অমুনাভোগী প্রতিষ্ঠানের চ্যাপ্টার কিন্তু বাংলায় ছিল। এখন অনার্স 4th ইয়ারে যেটা তোমরা ইংলিশে করবে সেটা কিন্তু তখন বাংলায় ছিল। যদিও আমাদের অনেকেই ওই চ্যাপ্টারটা আসলে করি না, বা না করলেও আমাদের অন্য অঙ্কগুলো অ্যান্সার করার দ্বারা ফুল অ্যান্সার করা যায়। এই জন্য অনেক সময় অনেক টিচাররাও করায় না, আবার অনেক স্টুডেন্টরাও দেখা গেল যে 1-2টা ক্লাসের পরে এই চ্যাপ্টারটাকে একটু কঠিন মনে হয় আর বেশি করে না। তো ওই চ্যাপ্টারটা যাদের আগে করা ছিল তাদের তো এখন মোটেই কঠিন মনে হবে না, আর যাদের করা ছিল না তাদেরকে বলে দিই যে আমাদের প্রথমে যে ব্যালেন্স শিটটা করব সেটা আসলে কিছুই না, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে মূলধন দেয়া থাকবে না বিধায় সেই মূলধনটা বের করার জন্যই আমাদের এই কাজটা করতে হবে। যদিও অঙ্কের আসল ব্যালেন্স শিট কিন্তু এটা না, আসল ব্যালেন্স শিট কিন্তু আমাদের পরে করতে হবে। তো এখন খেয়াল করো, তোমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের 2018 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অঙ্কটা এসেছিল। From the following receipt and payment account of Club for the year ended 31st December 2018, prepare an income and expenditure account and a balance sheet. দেখো এখানে কিন্তু দুইটা জিনিস করতে বললো। কি করতে বললো? একটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর কি করতে বললো? ব্যালেন্স শিট করতে বললো। কিন্তু দুইটা জিনিস, কিন্তু অঙ্ক করতে গিয়ে তোমরা দেখবে তোমাদের এখানে দুইটা জিনিস করা হচ্ছে না। প্রথমে আগে একটা ছোট ব্যালেন্স শিট করে তারপরে আমাদের এই প্রশ্নের দুইটা জিনিস করলো, অর্থাৎ প্রশ্নে যেটা চাওয়া হয়নি ছোট ব্যালেন্স শিট, প্রথমে একটা ব্যালেন্স শিট সেটা প্রশ্ন না চাওয়া সত্ত্বেও আমাদের করতে হয়েছে। কী জন্য? ওই যে তোমাদের প্রশ্নে বললো যে করো দুইটা জিনিস। প্রশ্নে বললো প্রথমত ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করো, এটা করতে বললো, আর বললো ব্যালেন্স শিট তৈরি করো। এখন আমরা তো জানি যে ব্যালেন্স শিট তৈরি করতে বললে কিন্তু আমাদের দায়ের পাশে আজীবন একটা ক্যাপিটাল লাগে। এই পুরো প্রশ্নের কোনো জায়গায় তোমরা ক্যাপিটাল খুঁজে পাবে না। তো আমাদের প্রশ্নের যে ব্যালেন্স শিটটা করতে বললো, সেই ব্যালেন্স শিটটা করতে গিয়ে আমাদের যে ক্যাপিটাল লাগবে, ওপেনিং ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা বের করার জন্যই আমাদের প্রথমে 1 তারিখের একটা ছোট ব্যালেন্স শিট করে নিতে হবে। অর্থাৎ 1 তারিখের সম্পদগুলো কী আছে, 1 তারিখের দায়গুলো কী আছে, সেগুলো দ্বারা আমাদের ছোট একটা ব্যালেন্স শিট তৈরি করে 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায়গুলো বাদ দিয়ে যে ক্যাপিটালটা পাবো, এই প্রাথমিক ক্যাপিটালটা আমরা পরবর্তীতে আমাদের শেষ ব্যালেন্স শিট করার সময় আমাদের ব্যবহার করব। তার মানে প্রশ্নে না চাওয়া সত্ত্বেও আমাদের এই 1 তারিখের সম্পদ, 1 তারিখের দায়গুলো নিয়ে ছোট একটা ব্যালেন্স শিট কেন করতে হবে, বাড়তি ব্যালেন্স শিট?
কারণ হচ্ছে ক্যাপিটাল বের করার জন্য। আর ওই ক্যাপিটালটা কোথায় কাজে লাগবে? প্রশ্নে যে ব্যালেন্স শিট করতে বললো সেই ব্যালেন্স শিট করার সময় কাজে লাগবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসলে কোশ্চেনে আমাদের 1 তারিখে ব্যালেন্স শিট করতে বলতেও পারে, নাও বলতে পারে। তো তারা বলুক আর না বলুক, আমার দেখতে হবে 1 তারিখের ক্যাপিটাল প্রশ্নে লেখা আছে কিনা। প্রশ্নের কোনো জায়গায় যদি 1 তারিখের ক্যাপিটাল লেখা থাকে, তাহলে আমাদের আর ছোট ব্যালেন্স শিট করার প্রয়োজন নেই। তখন আমাদের দুইটা জিনিস করলেই চলবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। কিন্তু যদি প্রশ্নে চাক বা না চাক, যদি আমরা দেখি যে প্রশ্নের মধ্যে 1 তারিখের ক্যাপিটাল প্রাথমিক যে মূলধন সেটাও যদি দেয়া না থাকে, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই 1 তারিখে প্রথমে একটা ছোট ব্যালেন্স শিট করে নিতে হবে। তো আমাদের এখানে দেখো, রিসিভ টাকা, পেমেন্ট টাকা, দুটো জিনিস দেয়া, রিসিভ টাকা, পেমেন্ট টাকা। এখন আমি তোমাদের আগেই বলেছিলাম যে এখানে রেওয়া মিলের মতো একটা জিনিস দেয়া থাকবে, কিন্তু সেটা রেওয়া মিল না। এখানে নাম থাকবে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। তো সেখানে দুটো জিনিস, একটা হচ্ছে রিসিভ টাকা, মানে রিসিভের যে টাকাগুলো পেয়েছো, টাকাগুলো রিসিভ করেছো, আর হচ্ছে পেমেন্ট টাকা, তুমি যে টাকা প্রদান করেছো, অর্থাৎ প্রাপ্তিসমূহ আর প্রদানসমূহ। তার মানে বাংলা এটাকে বলা হয় প্রাপ্তি এবং প্রদান হিসাব। অর্থাৎ আমি সারা বছরে কী কী প্রাপ্তি হয়েছে আর কী কী প্রদান হয়েছে তার একটা হিসাব। এই হিসাবের আইটেমগুলো নিয়ে আমাদের কী করতে হবে, পরবর্তীতে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো তোমাদের এখানে রিসিভ পাশে কী কী লেখা, ওপেনিং ব্যালেন্স 1/1/2018 25,000 টাকা, মানে 1 তারিখের তোমার নগদ টাকার পরিমাণ 25,000 টাকা। তারপরে সারা বছরে তোমার যে চাঁদা পেয়েছো, সাবস্ক্রিপশনের বাংলা হচ্ছে চাঁদা। তো এখানে তোমার দেখো অঙ্কটা কিন্তু করা হচ্ছে 2018 সালে। তোমাদের প্রশ্নের শুরুতে কিন্তু লেখা ছিল ফ্রম দ্য ফলোয়িং রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। এটা কিন্তু 2018 অঙ্ক, কিন্তু এখানে সাবস্ক্রিপশন মানে চাঁদা যথাক্রমে 3টা ইয়ারের দেয়া। 2016 সালে কত চাঁদা ছিল, 2017 সালে কত চাঁদা ছিল, আর 2018 সালে কত চাঁদা ছিল। তোমার কিন্তু এখানে 3 ধরনের চাঁদার কথা বলা, তাই না? আচ্ছা, এই আকারে করতে গেলে তোমাদের কোশ্চেনটা ভুল। এখানে তোমাদের যে লেখা কোশ্চেনের মধ্যে ফ্রম দ্য ফলোয়িং রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ ক্লাব ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018, এইখানে যদি 31 ডিসেম্বর 2018 না লিখে 2017 লিখি, আমরা যদি মনে করি যে আমরা অঙ্কটা করছি 2017 সালের, তাহলে এই তথ্য ঠিক আছে। সাবস্ক্রিপশন 2016 সালের 500, 2017 সালের 10,000, 2018 সালের 600। তোমাদের রিসিপ্ট পাশে যে 3টা সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছ, 2016, 17, 18, এই তথ্য ঠিক আছে যদি তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকতো ক্লাবের অঙ্কটা 31 ডিসেম্বর 2017-এর, কিন্তু এখানে তারা লিখেছে 31 ডিসেম্বর 2018। তো 2018-এর অঙ্ক যদি এটাকে মনে করি, তাহলে আমাদের সাবস্ক্রিপশন এই জিনিসটা তোমাদের ভুল লেখা হয়েছে। এখানে হবে কি 2017, 2018, 2019। দেখো আমি তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে তোমার পাশে আবার কলম দিয়ে আমি লিখে দিয়েছি 2017, 2018, 2019। তো এমন অবস্থা তোমরা বলতে পারো স্যার পরীক্ষার হলে আমরা কি বুঝবো বা কি। সহজ জিনিস মনে রাখো, 3টা সাবস্ক্রিপশন দেওয়া আছে মনে করো, মাঝখানের যে ইয়ারটা সেটাই তোমার অঙ্কের ইয়ার। তো এখানে তারা 2016, 17, 18 এই 3টার মধ্যে কিন্তু অঙ্কের ইয়ার হচ্ছে 2017। তো অঙ্কের ইয়ার যদি 2017 হয়, তাহলে তোমাদের এখানে প্রশ্নের শুরুতে ক্লাবের 31 ডিসেম্বর 2017 লেখার কথা, এই গেল। কিন্তু তারা যেহেতু 2018 লিখেছে, তার মানে আমরা যদি এটাকে 2018 সালের অঙ্ক মনে করি, তাহলে সাবস্ক্রিপশন এখানে তারা যে লিখেছে এটা হবে না, এটা হবে এইভাবে 2017 সালে ছিল 500, 2018 সালে 10,000, আর 2019 সালে 600। তার মানে আমাদের বুঝলাম মাঝামাঝি ইয়ারটা হচ্ছে অঙ্কের ইয়ার। তাহলে আমাদের এখানে তাদের 2018 সালের অঙ্ক মনে করি আমরা অঙ্কটা করছি, জাস্ট একটু চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো? সেটা হচ্ছে সাবস্ক্রিপশন তারা যে 2016, 2017, 2018 লিখেছে, এটা আমি চেঞ্জ করে কি লিখলাম 2017, 2018, 2019। তাহলে আমাদের 2018 সালের অঙ্ক মনে করে অঙ্ক করলে কোনো সমস্যা হবে না। আদারওয়াইজ যদি আমাদের উপরে লেখা থাকে 2018 আর তাদের 2016, 2017, 2018 এই আকারে যদি করতে যাই, তাহলে তথ্য বিভ্রাট হবে, অঙ্ক মিলবে না।
তো যাই হোক, এখন তোমাদের আমি এখানে 2018 মনে করে আমার তথ্য দিয়ে অঙ্ক করব। আমরা এই সাবস্ক্রিপশন তিনটা যে সাল, এটা 16, 17, 18 মনে করব না, আমরা মনে করব 2017, 2018, 2019। ক্লিয়ার? তাহলে আমাদের 2018 সালের সাবস্ক্রিপশন কত? 10,000। 2017 সালের কত? 500। 2019 সালের কত? 600। ক্লিয়ার? হয়ে গেল। তিন ধরনের সাবস্ক্রিপশন। বিগত বছরের কত? 500। চলতি 2018 সালের কত? 10,000। আর পরবর্তী 2019 সালের কত? 600। এই তথ্য দেওয়ার পরে আমাদের রিসিপ্ট সাইট মানে প্রাপ্তির সাইডে আরও কী আছে? ডোনেশন 5,000, সেল অফ ওল্ড পেপার 200, হল রেন্ট মানে হল ভাড়া 1700, ইন্টারেস্ট অন ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছো কত? 250, এন্ট্রেন্স মানে প্রবেশ ফি, কোনো একটা ক্লাবের প্রবেশ করার যে ফি, সেই প্রবেশ ফি পেয়েছো কত? তোমার 1,000 টাকা। আর স্পেশাল ফান্ড রিসিভ করেছো, একটা স্পেশাল ফান্ডে টাকা পেয়েছো কত? 1,750 টাকা। এই ছিল তোমার রিসিপ্ট সাইট। রিসিপ্ট সাইটে আমাদের একটু ভুল ছিল, কারেকশন করলাম 2018 সালের অঙ্ক ঠিক রাখার জন্য। আর আমাদের পেমেন্ট পাশে কী আছে? অনেকগুলো জিনিস দেয়া। স্যালারি অ্যান্ড ওয়েজেস 4,000, টেলিফোন এক্সপেন্স 500, স্টেশনারি 600, এভাবে অনেক জিনিস দিয়ে শেষকালে বলল ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কত আছে? 20,800 টাকা। আমাদের প্রশ্নের শুরুতে রিসিপ্ট পাশে ওপেনিং ব্যালেন্স 1/1/2018 ছিল 25,000 টাকা, একেবারে বাম দিকের উপরে শুরুতে। আর ডান দিকে একেবারে নিচে বছর শেষকালে হাতে আছে কত? 20,800 টাকা। আসল কথা হচ্ছে বছরের শুরুতে 25,000 টাকা নিয়ে ব্যবসাটা আরম্ভ করেছিলে, তারপরে অনেক কিছু পেলে, চাঁদা পেলে, বিগত বছরে চাঁদা পেলে, চলতি বছরে চাঁদা পেলে, পরবর্তী অগ্রিম চাঁদা পেলে, তারপরে ডোনেশন পেলে, সেল অফ ওল্ড পেপারে টাকা পেলে, অনেক কিছু টাকা পেয়ে আবার অনেক ব্যয় করলে, স্যালারি অ্যান্ড ওয়েজেস দিলে, টেলিফোন এক্সপেন্স দিলে, স্টেশনারি দিলে, সমস্ত ব্যয় ঠেয় করে, সমস্ত আয় ঠায় কাহিনী করে শেষকালে গিয়ে তোমার হাতে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কত আছে? 20,800 টাকা। এবার আমাদের যোগ করে দেখলাম দুই পাশে টাকা কত 46,000। আমাদের রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের শেষকালে ব্যালেন্স দেখলাম 20,800 টাকা হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। এটা প্রশ্নে দেয়া, এটা কিন্তু তোমাদের উত্তরপত্র না, এটা হচ্ছে প্রশ্নপত্র। এই তথ্য দিয়ে এবার আমাদের তোমার আরও কিছু সমন্বয় দিল। তো তোমাদের এখানে যথাক্রমে 6টা সমন্বয় দেয়া, তোমাদের দেখতে পাচ্ছ 1 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত মোট 6টা সমন্বয় দেয়া। এখন এই 6টা সমন্বয় আমরা অঙ্ক করার সময় পড়ে সমাধান করব। তো যেহেতু আমাদের এখানে ছোট পরিসর, সরাসরি লাইভ ক্লাস না, তো আমি তোমাদের এখানে আসলে ইউটিউবে অনেক বড় লেকচার শুনতে হয়তো তোমাদের ধৈর্য হারা হতে পারে, তাই আমি তোমাদের আজকে এখানে চেষ্টা করব 3টাই করাতে, অর্থাৎ আমাদের ওপেনিং ছোট ব্যালেন্স শিটটা, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারটা আর ব্যালেন্স শিট শেষেরটা, 3টাই করানোর চেষ্টা করব। যদি দেখি যে লেকচারটা বেশি বড় হয়ে যাচ্ছে, আপাতত আজকে আমি তোমাদের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার পর্যন্ত করাবো। পরবর্তী ব্যালেন্স শিট তোমরা নিজেরা দেখলেই পারবে, খুব বেশি কঠিন কিছু মনে হবে না, কারণ শেষ ব্যালেন্স শিট তোমরা ইতিপূর্বে বিভিন্ন অঙ্কে বারবার করেছো, এটা তোমাদের জন্য খুব নতুন কিছু না। তো যাই হোক, তোমাদের দেখো এখানে এই যে 6টা সমন্বয় দিয়ে আর আমাদের যে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টটা একটু আগে দেখলাম, এই সব কিছু মিলিয়ে এখন আমাদের মূলত করতে হবে 2টা জিনিস, কি? ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর শেষকালে গিয়ে শেষ ব্যালেন্স শিট। কিন্তু আমরা সলিউশনে গিয়ে এখন দেখব যে প্রথমে আমাদের ছোট একটা ব্যালেন্স শিট করা। তোমাদের আমি আগেই বলেছি যে প্রথমে ব্যালেন্স শিটটা করতে হবে 1 তারিখের ব্যালেন্স শিটটা কী জন্য? প্রারম্ভিক মূলধন বের করার জন্য। প্রশ্নে যদি ওপেনিং ক্যাপিটাল বা প্রারম্ভিক মূলধন কত ছিল লেখাই থাকতো, তাহলে কিন্তু আমাদের এই ব্যালেন্স শিটটা করা লাগতো না। তার মানে প্রশ্নে এই ওপেনিং ব্যালেন্স শিট করতে বলুক বা না বলুক, করতে হবে কখন? আর যদি আমরা প্রশ্নের মধ্যে ওপেনিং ব্যালেন্স শিট মানে ওপেনিং ব্যালেন্স, ক্যাপিটাল ব্যালেন্স, 1 তারিখের ক্যাপিটাল যদি আমরা খুঁজে না পাই, তাহলে আমাদের এই ছোট ব্যালেন্স শিটটা করতে হয়, হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের এখানে তোমাদের সমন্বয় যে 6টা আইটেম লেখা, সমন্বয় সংক্রান্ত একটা কথা তোমরা ভালো মতোই জানো, সাধারণত সমন্বয় আইটেম 2বার যায়। সাধারণত তোমরা জানো যে সমন্বয়ের যে কোনো আইটেম সাধারণত 2বার যায়, কখনো কখনো 4বারও যায়, কখনো কখনো 6বারও যায়। তবে 4বার আর 6বারে যাওয়ার ঘটনা খুবই কম। যেমন তোমাদের ম্যাট্রিকে করার সময় যতটুকু ছিল বা না ছিল, ইন্টারে করার সময় একটু বেশিই ছিল। আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হয়েছে, সেখান থেকে তোমার বিমা কোম্পানি
ক্ষতিপূরণ দিয়েছে বা বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, এমন যখন কোনো বিষয় থাকতো, আবার আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত রয়েছে, তো এই যে বিষয়গুলো যখন থাকতো, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে, আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকা, এই সমস্ত বিষয় থাকলে কিন্তু আমরা সমন্বয়টা দেখতাম 6বারও কাজ হয়েছে। তার মানে এই না সব সমন্বয় 6বার যায়, আসলে ম্যাক্সিমাম 95% সমন্বয়ের কাজ হচ্ছে 2বার। 2-1টা আইটেম তোমার এই 3-4বারের ব্যাপার থাকে। আমাদের চালানি কারবারে প্রেরিত পণ্যদ্রব্য এমন কোনো আইটেমও ছিল, সেগুলো তোমরা দেখেছো যে আসলে বেশ কিছু কাজ করতে হয়, কিন্তু মূলত সমন্বয় আইটেমগুলো 2বার যায় গেল। তো এখন আমাদের এখানে দেখবো যে ম্যাক্সিমাম সমন্বয় আমাদের 2বার গিয়েছে, ম্যাক্সিমাম সমন্বয়। তো এখন বলতে পারো যে স্যার আসলে ফাইনাল অ্যাকাউন্টের যে সমন্বয় ছিল আর এই সমন্বয় এখানে কি মূলত নিয়মের কোনো পার্থক্য আছে কিনা। আসলে ফাইনাল অ্যাকাউন্টে বেতন বকেয়া রয়েছে যা করতে, ফাইনাল অ্যাকাউন্টে বেতন অগ্রিম রয়েছে যা করতে, এখানেও বেতন বকেয়া থাকলে তাই করবে, বেতন অগ্রিম থাকলে তাই করবে, হুবহু এক নিয়ম, কোনো তফাৎ নাই। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে এই অঙ্কের মধ্যে দেখবে বিগত বছরের আইটেম বকেয়া রয়েছে, বিগত বছরের কোনো অগ্রিম রয়েছে, এমন কোনো আইটেমও থাকে। তো আমাদের সাধারণত ফাইনাল অ্যাকাউন্টে যে বকেয়া রয়েছে, অগ্রিম রয়েছে, যে কাজগুলো আমরা করেছিলাম সবগুলো ছিল চলতি বছরে। যেমন ধরো এই অঙ্কটা 2018 সালের। তো আমরা যখন ইতিপূর্বে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম সেখানে যে বকেয়াগুলো লেখা থাকতো সেগুলো আসলে 2018 সালেই খবর পাওয়া। এই 2018 সালের অঙ্কটা করছি, 2018 সালে 31শে ডিসেম্বরের সমন্বয়গুলোতে লেখা বেতন বকেয়া রয়েছে 200 টাকা। এটা কিন্তু বিগত কোনো আইটেমের বকেয়া না, চলতি বছরের অঙ্ক করছি, চলতি বছরের তথ্য, যে এই বছরে আসলে বেতন 200 টাকা দেওয়ার কথা ছিল, এখনও দিতে পারি নাই, বকেয়া 200 টাকা, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশন এই চ্যাপ্টার করতে গিয়ে আমরা দেখব কখনো কখনো বিগত বছরের অগ্রিম আবার বিগত বছরের বকেয়া এসব থাকে, আর বাকিগুলো যে কথাগুলো বললাম চলতি বছরের বকেয়া এই আইটেমগুলো, এইগুলো ফাইনাল অ্যাকাউন্টের মতোই। তাহলে আসলে যদি বলো যে ফাইনাল অ্যাকাউন্টের সমন্বয় আর আমাদের এই নন প্রফিট অর্গানাইজেশনের সমন্বয়, এখানে আসলে খুব পার্থক্য আছে কি? খুব পার্থক্য নেই। এখানে ফাইনাল অ্যাকাউন্টের সমন্বয়ের মতোই হুবহু সমন্বয়ের কাজ করতে হয়, সেম টু সেম। শুধু পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে বিগত কোনো আইটেমের বকেয়া আর বিগত কোনো আইটেমের অগ্রিম থাকলে আমাদের কী করতে হবে সেটা একটু শিখতে হবে। এই গেল। এখন তোমাদের একটু মুখে মুখে আমি মুখস্থ করিয়ে দিই, তাহলে অঙ্ক করতে গিয়ে খুব সহজ মনে হবে। ধরো ফাইনাল অ্যাকাউন্ট করার সময় যখন জানতে বেতন বকেয়া রয়েছে 500 টাকা, তোমরা এটা কী করতে? তোমরা কিন্তু ইনকাম স্টেটমেন্টে বেতনের সাথে যোগ করতে, আরেকবার কিন্তু ব্যালেন্স শিট করার সময় দায় লিখতে, তাই না? যদি বলতাম বেতন অগ্রিম রয়েছে তখন কি করতে? তখন ইনকাম স্টেটমেন্টে বেতন থেকে বাদ দিতে, আরেকবার শেষ ব্যালেন্স শিট করতে গিয়ে সম্পদে লিখতে, এই তো। এখানে ঠিক তাই করবে হুবহু, কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে এখানে যদি লেখা থাকে বিগত বছরের বেতন বকেয়া রয়েছে 100 টাকা, যা কিনা ইতিপূর্বে কোনো দিন ফাইনাল অ্যাকাউন্টে কোনো নাই, যে বিগত বছরের বকেয়া, তো এখানে আমাদের এমন কিছু আইটেম পাবে। তো তখন আমরা কি করব? মুখস্থ করে ফেলো। বিগত কোনো খরচ যদি বকেয়া থাকে, এখন থেকে আমি যে আলোচনা করছি আগামী 2-3 মিনিটের আলোচনা, এগুলো একটু খাতার মধ্যে নোট করে রাখবে। একটা করে লাইন শুনবে, ভিডিওটাকে পুশ দিয়ে তোমার অফ করে ওই লাইনটা খাতার মধ্যে নোট করবে। তো খাতার মধ্যে যদি এগুলো নোট করা থাকে তাহলে তোমার এই আইটেমগুলো মুখস্থ করতে সুবিধা হবে। আমার ভিডিও দেখে দেখে মুখস্থ করা কঠিন। আমার ভিডিওটা দেখে তোমার যে অংশটুকু মনে হচ্ছে নতুন, এগুলো আমার ভিডিও আটকিয়ে আটকিয়ে তোমাদের খাতায় নোট করে, নোটটা শেষ করার পরে এই অংশটুকু আবার আলোচনা শুরু থেকে শুনবে, তাহলে খুব সহজ মনে হবে, ভিডিওটা ইজি মনে হবে। তো আমি এখন থেকে বলছি, একটা করে লাইন বলবো, খাতায় ভিডিও আটকিয়ে আটকিয়ে নোট করবে। ক্লিয়ার? কি বললাম? কোনো খরচ বিগত বছরের বকেয়া প্রশ্নে দেয়া থাকলে, বকেয়া বিগত বছরের বকেয়া লেখা থাকলে কি করব? ইনকাম স্টেটমেন্টে ওই খরচ থেকে বাদ, আরেকবার প্রাথমিক যে ছোট ব্যালেন্স শিট করব তার দায়ের পাশে। ব্যাপারটা কিন্তু খুব সহজ। সেটা কি? আগের তোমাদের বকেয়া তোমরা নিয়ম জানতে, বেতন বকেয়া থাকলে বেতনের সাথে যোগ, আরেকবার
ব্যালেন্স শিটে দায়। আর এখানে যখন বিগত বকেয়া বলছে, কাজটা কি? যোগের পরিবর্তে বিয়োগ। আগে হচ্ছে বেতনের সাথে বকেয়া বেতন যোগ করতে, কিন্তু বিগত তথ্য থাকলে বাদ দিবে। আর আগে আমাদের এই বকেয়া বেতনটা আরেকবার নিতে শেষ ব্যালেন্স শিটের দায়, আর এখন নিবে প্রাথমিক ব্যালেন্স শিটের দায়। এই হচ্ছে আমাদের বকেয়া খরচের নিয়ম। অর্থাৎ আমাদের আরেকবার বলি, ধরো বেতন বকেয়া রয়েছে, আগের ফাইনাল অ্যাকাউন্টের মতো বেতন বকেয়া রয়েছে, কী করবে? বেতনের সাথে যোগ আরেকবার আমাদের শেষ ব্যালেন্স শিটে দায়ের পাশে বকেয়া বেতন কাজ করতে দুইবার। এখন যদি তথ্যটা বিগত বছরের বকেয়া বেতন হয়, তাহলে কি করব? বেতনের সাথে বকেয়া বেতন আগে করতাম যোগ, এখন যোগ করব না, বেতন থেকে বাদ দিব। বেতন বিয়োগ বিগত বকেয়া বেতন, একবার গেল। আরেকবার কাজ ছিল শেষ ব্যালেন্স শিটে দায় নেয়া। এটা যেহেতু বিগত তথ্য, তাই শেষ ব্যালেন্স শিটে দায় নিব না, কি করব? ছোট যে প্রাথমিক ব্যালেন্স শিট করব সেটার দায় নিব। ক্লিয়ার? বেতন অগ্রিম রয়েছে বিগত বছরের। অগ্রিম বেতন যা কিনা বিগত বছরের অগ্রিম এ বছর প্রদান করা হয়েছে। আগে তো লেখা থাকতো বেতন অগ্রিম রয়েছে, তার মানে পরবর্তী বছরের বেতন আগে ভাগে দিয়ে দিয়েছ, ওই অগ্রিমের কথা আগে লেখা থাকতো। তখন আমরা ব্যালেন্স শিটে কী করতাম, মানে ফাইনাল অ্যাকাউন্টে কী করতাম? বেতন থেকে বাদ দিতাম, লিখতাম বেতন বাদ অগ্রিম বেতন। আরেকবার কোথায় লিখতাম? ব্যালেন্স শিটের সম্পদে। এটা হচ্ছে কি, যে এই বছরে পরবর্তী বছরের বেতন অগ্রিম দেওয়া হয়েছে। সাধারণত অগ্রিম বলতে তো আমরা এটাই বুঝাই যে কি, যে আছি 2018 সালে, 2019 সালে জিনিস দিয়ে দিলাম, সেটা অগ্রিম খরচ হয়ে গেল না? সেটা আমরা বেতন থেকে বাদ দিতাম, বেতন বাদ অগ্রিম বেতন ইনকাম স্টেটমেন্টে। আর সম্পদে গিয়ে ব্যালেন্স শিটে লিখতাম সম্পদ পাশে অগ্রিম বেতন। এই ছিল আমাদের নর্মাল ফাইনাল অ্যাকাউন্টের নিয়ম। আর এখন যদি জানি যে এই বছরের কোনো টাকা গত বছরে অগ্রিম দেয়া ছিল, আমরা যে বছরে আছি এই বছরের টাকা গত বছরে অগ্রিম দেয়া ছিল, তো এখন আমাদের এমন কোনো তথ্য যদি প্রশ্নে লেখা থাকে যে এই বছরের টাকা গত বছরে অগ্রিম ছিল তোমার এত টাকা, তখন আমরা কি করব? অগ্রিম বলতে কিন্তু আমরা পরবর্তী বছর বুঝি, যা কিনা আমরা সারা জীবন ফাইনাল অ্যাকাউন্টে করে এসেছি। তখন আমরা বেতন থেকে বাদ দিয়েছি, আরেকবার সম্পদে গিয়ে লিখছি। তো এখন যদি এমন হয় যে অগ্রিমটা পরবর্তী বছরের না, বরঞ্চ এই বছরের বেতন গত বছরে অগ্রিম দেওয়া ছিল, এমন আইটেম থাকলে তখন আমরা কি করব? তখন হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে, নর্মালি আমরা জানি বেতন অগ্রিম থাকলে বেতন থেকে বাদ। আর এটা যেহেতু আমাদের জানলাম যে এটা বিগত অগ্রিম, তাই উল্টা করব, বেতনের সাথে যোগ করব। বেতন যোগ বিগত বছরের অগ্রিম বেতন, একবার কাজ হলো। আরেকবার বললাম কোথায় নেওয়ার কথা ছিল? চলতি বছরের ব্যালেন্স শিটের সম্পদে। কিন্তু এখন আমরা চলতি বছরের ব্যালেন্স শিটের সম্পদে না লিখে আমরা ওই যে প্রাথমিক ছোট ব্যালেন্স শিট ওইটার সম্পদে লিখব অগ্রিম বেতন। তাহলে নর্মাল ফাইনাল অ্যাকাউন্টের অগ্রিম বেতন আর এই অব্যবসায়িক প্রতিষ্ঠানের বিগত বছরের অগ্রিম বেতনের মধ্যে পার্থক্যটা কি? নর্মাল ফাইনাল অ্যাকাউন্টের অগ্রিম বেতন বেতন থেকে বাদ যায়, আরেকবার যায় ব্যালেন্স শিটের সম্পদে। আর অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে বাড়তি একটা তথ্য দেয়া বিগত বছরের অগ্রিম বেতন, এটা কি করব? চলতি বছরের বেতনের সাথে অগ্রিম নামে যোগ, আরেকবার প্রাথমিক ছোট ব্যালেন্স শিটে সম্পদে। এই হলো পার্থক্য। আগেরটা ছিল বেতন থেকে বাদ শেষ ব্যালেন্স শিট সম্পদে, আর বিগত অগ্রিমের ক্ষেত্রে নিয়মটা কি? বেতনের সাথে যোগ চলতি প্রাথমিক ছোট ব্যালেন্স শিটের সম্পদে। এই হলো মূল পার্থক্য। তাহলে আমাদের এই নিয়মটা যদি মাথায় রাখতে পারো তাহলে খুবই সহজ, যে বকেয়াটা আমাদের বিগত বকেয়া থাকলে কি করব? একবার হচ্ছে বেতন থেকে বাদ, আরেকবার প্রাথমিক চলতি দায়ে। আর বিগত অগ্রিম থাকলে কি করব? বেতনের সাথে যোগ, আরেকবার প্রাথমিক চলতি সম্পদে, মানে প্রাথমিক ব্যালেন্স শিটে সম্পদে। তাহলে আমাদের এই নিয়মটা যদি মনে রাখতে পারো তাহলে শুধু বেতনের ক্ষেত্রে না, বেতন, ভাড়া, টেলিফোন বিল, যে কোনো আইটেমের বিগত বকেয়া থাকলে কি করব আর বিগত অগ্রিম থাকলে কি করব, এটা কিন্তু খুবই সহজ। তাহলে কথা যেটা সেটা হচ্ছে, খরচের ক্ষেত্রে যে নিয়মটা করলে, যে কাজটা করলে, একইভাবে যদি কোনো আয় বিগত বছরের বকেয়া থাকে, আয় বিগত বছরের অগ্রিম থাকে, তাহলে কি হবে সেটাও কিন্তু তোমরা খাতায় একটু নিজের মতো সাজিয়ে করে লিখলে খুব সহজেই পারবে। এক্সাম্পল বলি, প্রাপ্ত ভাড়া এটা একটা আয়,
তো নর্মালি ফাইনাল অ্যাকাউন্টে প্রাপ্ত ভাড়া এই যে আয়টা, এটার সাথে যদি আমরা তোমার বকেয়াটা যোগ করি, চলতি বছরের বকেয়াটা, আরেকবার কি করি, আরেকবার আমাদের শেষ যে ব্যালেন্স শিট তার সম্পদ পাশে লিখি। বকেয়া আয় কিন্তু সম্পদ। তাহলে প্রশ্ন যদি লেখা থাকে সমন্বয়ে প্রাপ্ত ভাড়া বকেয়া রয়েছে, এটা আমরা কি করতাম, এটা আমরা প্রাপ্ত ভাড়া নামক আয়ের সাথে যোগ করে আরেকবার সম্পদে লিখতাম বকেয়া ভাড়া আয়, এই দুইবার কাজ করতাম। তা এখন যদি এটা বিগত বকেয়ার কথা বলে, যে প্রাপ্ত ভাড়া আয়টা বিগত বছরের বকেয়া রয়েছে, তাহলে কি করব? তাহলে আমাদের সহজ কথা, এইমাত্র জানলাম যে বকেয়াটা যোগ করার কথা, কিন্তু এখন আমরা বিগত হওয়ার কারণে কি প্রাপ্ত ভাড়া থেকে বকেয়াটা বাদ দিব। বাদ দিয়ে একটু আগে আমরা আরেকবার কোথায় লিখতাম, চলতি বছরের ব্যালেন্স শিটের সম্পদে, আর এখন কোথায় লিখব, বিগত হওয়ার কারণে প্রাথমিক যে ছোট ব্যালেন্স শিট তার সম্পদে। তার মানে নর্মালি চলতি বছরের আয় বকেয়া থাকলে একবার আয়ের সাথে যোগ করতে হয়, আরেকবার ব্যালেন্স শিটের সম্পদে লিখতে হয়। তথ্যটা যদি বিগত বছরের হয় তাহলে কি, তাহলে হচ্ছে আয়ের থেকে বাদ, বকেয়া নামে বাদ, আরেকবার হচ্ছে প্রাথমিক ছোট ব্যালেন্স শিটের সম্পদে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমরা এইভাবে যদি চলতি বকেয়া থাকলে কি হয় আর বিগত বকেয়া থাকলে কি হয়, চলতি অগ্রিম থাকলে কি হয় আর বিগত অগ্রিম থাকলে কি হয়, এটা খরচের ক্ষেত্রে কি কি, আয়ের ক্ষেত্রে কি কি, এভাবে তোমরা যদি সুন্দর মতো প্রতিটা লাইন খাতার মধ্যে নোট করে রাখো, তাহলে কিন্তু আমাদের এই অঙ্ক বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি তোমাদের বলেছিলাম যে আসলে একটা ক্লাসে এই ফুল আলোচনা করা অনেক বড় ক্লাস হয়ে যাবে, লং ক্লাস হয়ে যাবে। তো আমি তোমাদের এখানে আসলে অনলাইন ক্লাসে বেশি বড় হলে ক্লাসটা বুঝতে সমস্যাই হয়। তো আমি তোমাদের এখানে সমন্বয় যে আইটেমগুলো, সেক্ষেত্রে আলোচনা কি করলাম, যে চলতি বকেয়াগুলো, চলতি অগ্রিমগুলো আইটেম দুইবার যাবে, হুবহু আগের ফাইনাল অ্যাকাউন্টের মতো। আগের ফাইনাল অ্যাকাউন্টের চলতি বকেয়া কি করতে হয় আর চলতি অগ্রিম কি করতে হয় তোমরা ভালো মতোই জানো। তা আমাদের এই অবশ্যই প্রতিষ্ঠান করতে গিয়ে সমস্যা কি, যে বিগত বকেয়া আর বিগত অগ্রিম হলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে বিগত বকেয়ার নিয়মটা কি আর বিগত অগ্রিমের নিয়মটা কি, এটা যদি খাতায় নোট করে রাখতে পারো, তাহলে নেক্সট ক্লাসে আমি যখন তোমাদের এই অঙ্কটা, এই সমন্বয়গুলো কিভাবে কোথায় দুইবার করে গেল, ছোট ব্যালেন্স শিটে কোনটা গেল, বড় ব্যালেন্স শিটে কোনটা গেল, এই যে আলোচনা যখন করব, তখন তোমাদের কাছে এই অঙ্কটা খুব ইজি মনে হবে। আগামী 2-1 দিনের মধ্যে আমি তোমাদের এই ক্লাসটা, এই অঙ্কটা সম্পূর্ণ সলভ করে দিব। তার আগে আমি চাচ্ছি তোমরা বিগত বকেয়া, বিগত অগ্রিম কোথায় যায়, এই জিনিসটা একেবারে 100-100 ক্লিয়ার হও। আর ছোট ব্যালেন্স শিটটা নিয়ে আমি শুরুতে যে আলোচনা করলাম, সেই আলোচনাগুলো ক্লিয়ার হও। তাহলে ছোট ব্যালেন্স শিটে কী যায় আর তোমার বিগত বকেয়া আর অগ্রিমের কী কাজ, এই কাজগুলো নিয়ে একটুখানি আলোচনা করলে বা বাসায় একটু দেখাটি করলে তোমাদের বইয়ের শুরুতে অবশ্যই প্রতিষ্ঠানের যে আলোচনাগুলো দেয়া, সেই আলোচনা যদি একটুখানি দেখে রাখো, আগামী ক্লাসে আমি এই অঙ্কটা ফুল সলভ করালে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা খুব ইজি মনে হবে, মোটেই কঠিন কিছু না। এটা আসলে বাড়তি কিছু কাজ করতে হয়, যে আলোচনাগুলো আজকে আমি এই ক্লাসে করলাম। আশা করা যায় ক্লাসটা একবারে না বুঝলে আরেকবার ভিডিওটা ঠান্ডা মাথায় সম্পূর্ণ দেখবে। প্রয়োজনীয় অংশ না বুঝলে একটু তোমার পুশ দিয়ে খাতায় নোট করে ভালো মতো 2-3 বার দেখলে আজকের আমার এই আলোচনাটা একদম সহজ মনে হবে। তো আশা করা যায় আগামী ক্লাসে অঙ্কটা করলে তোমাদের খুব ইজি মনে হবে। তো আগামী ক্লাস করার আগ পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।